সুপ্রিয় বিবর্তন ভিশনের দর্শক, এটা তৃতীয় পর্ব সেনাপ্রধানের বক্তব্যের উপরে। যে বক্তব্যটা আমি শুরু করেছিলাম, প্রথম পর্ব আপনারা দেখেছেন, দ্বিতীয় পর্ব দেখেছেন। তৃতীয় পর্বে এসে আমি যেটা বলতে চাই, আমাদের সেনাপ্রধান ওইটুকু গত পর্বে আমি বলেছি যে তিনি যেটাকে ভেদাভেদ, আমাদের মধ্যে বাড়াবাড়ি, আক্রমণ পাল্টা আক্রমণ, সেরকম মানে রক্তারক্তি পর্যায়ের কোনো আক্রমণ পাল্টা আক্রমণে হওয়ার বড় কোনো ঘটনা আমাদের দেশে ঘটে নাই, একটাও ঘটছে বলে আমার মনে হয় না। ছোটোখাটো ব্যক্তিগত পর্যায়ে কিছু কিছু ছোটোখাটো ব্যাপার থাকতে পারে, সমগ্র দেশে সারা পৃথিবীতে হয়। আর রাজনৈতিক পর্যায়ে যে আমাদের বিভিন্ন দল, বিভিন্ন দলের বিভিন্ন আদর্শ এবং বিভিন্ন ব্যক্তি যে ব্যক্তিগত তার নিজস্ব জ্ঞানের বহির্প্রকাশ, বিভিন্ন মতবাদ, বিভিন্ন চিন্তার প্রতিফলন তার স্বাধীন বাকশক্তির দ্বারাই তিনি বলেন, এই সব কিছু মিলিয়ে কথা পাল্টা কথা, জবাব পাল্টা জবাব, এটাই তো হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, বিউটি অফ দ্য পলিটিক্স, বিউটি অফ দ্য ডেমোক্রেসি। তো সেই বিউটি অফ দ্য পলিটিক্স, বিউটি অফ দ্য ডেমোক্রেসিকে আমরা হানাহানি বলে ওই সুযোগে অপরাধীরা অপরাধ করতে পারবে, অপরাধের সুযোগ পেয়ে যাবে, এটার সাথে জনাব সেনাপ্রধানের সাথে আমি বিনয়ের সাথে কি বলবো, তোমার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করছি। এবং উনি যথেষ্ট রাজনৈতিক সচেতন নয় বলেই সম্ভবত এই জাতীয় শব্দমালা আমাদেরকে শুনতে হয়েছে। যাই হোক, আমরা বিশ্বাস করব, আসলে আমরা তো প্রত্যেকেই যে 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 পেশায় যে কাজে করি সেই কাজেই আমরা এক্সপার্ট বা কিছুটা বুঝি, আর অন্যান্য অপরবেলায় তো আমরা সব কিছু বুঝি না। যেমন একজন ডাক্তার যখন আমার কাছে আইনজীবী হিসেবে আমার কাছে কোনো ব্যাপার নিয়ে আসেন, তার মতো ভীতু সন্ত্রস্ত, মানে সে এত ভয় পেয়ে গেছেন, এত টেনশনে আছেন, হ্যাঁ, তো তাকে আমাকে সান্ত্বনা দিতে হয়। আবার আমি যখন আবার কোনো ডাক্তারের কাছে যাই কোনো একটা রোগ নিয়ে, ওই রোগ নিয়ে আমি কি পরিমাণ চিন্তিত, কি পরিমাণ ভয়ে আছি, হ্যাঁ, কিন্তু ডাক্তার এটাকে হেসেই উড়িয়ে দেয়, হ্যাঁ, যে এটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। তো যে যে প্রফেশনে থাকেন সেই প্রফেশনটাকেই ভালো বুঝবেন, কিন্তু যখনই তিনি তার প্রফেশনের বাইরে গিয়ে, কারণ একজন ডাক্তার এসে যদি কোর্টে আদালতে দাঁড়িয়ে মিলার্স বলে কথা বলতে শুরু করবেন, তিনি মিলার্স পর্যন্ত বলতে পারবেন কিনা মে আই ডাউট। তিনি সেনাপ্রধান হতে পারেন আর যেই যত বড় কিছুই হন, কারণ ওখানে কিন্তু কোনো মানে মানুষই সবাই, যিনি বিচারক তিনিও মানুষ, অন্যান্য আইনজীবী বিচারপ্রার্থী সবাই মানুষ। তারপরও আদালত বলতে একটা কথা, আর যেহেতু এই আদালতে তিনি কথা বলতে অভ্যস্ত নয়, তার হাঁটু কিন্তু কাঁপবেই। তো সেনাবাহিনী তার জায়গায় যথেষ্ট ফিট। সেনাবাহিনী যখন রাজনীতিতে এসে কথা বলতে যাবেন, তিনি আসলে সেভাবে ডেলিভারি দিতে পারবেন না। তো এইটাও হইতে পারে সেনাবাহিনীর প্রধানের বক্তব্যের মধ্য দিয়ে তিনি যে কথাগুলো বলছেন, হয়তো তিনি সরল মনেই বলেছেন, কিন্তু কথাগুলো জনগণকে যথেষ্ট উৎকণ্ঠিত করেছে, আতঙ্কিত করেছে, আশঙ্কিত করেছে, পীড়িত করেছে। এবং আওয়ামী 18 বছরের যে মানুষের মধ্যে যে ভয়টা কাজ করত স্বাধীনভাবে চলার, স্বাধীনভাবে কথা বলার, সেই জায়গাটা কিছুটা ইফেক্ট হয়েছে বলে আমি মনে করি। আর সর্বশেষ আমার বক্তব্যের মধ্য দিয়ে তিনি সতর্ক করে যেটা বলেছেন যে এইভাবে না হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে নয়, ব্যক্তিগতভাবে আমার কাছে মোটেই ভালো লাগেনি। এবং এই জাতীয় বক্তব্যকে আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি প্রত্যাখ্যান করি। এবং আমি এই কয়দিন কোর্টের আঙ্গিনা থেকে শুরু করে যেখানে যেখানে গিয়েছি, জনগণের মধ্যে এই বক্তব্য
মানুষ প্রত্যাখ্যান করেছে না। কারণ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব হচ্ছে সেনাপ্রধানের। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব রাজনৈতিক দলের নয়। হ্যাঁ, রাজনৈতিক দল সেখানে সহযোগী ভূমিকা রাখবেন। রাজনৈতিক দলগুলো তখন জাতীয় ঐক্যের সাথে সেনাবাহিনীকে সাহসী করে তুলবেন, উৎসাহ যোগাবেন এবং আন্তর্জাতিক কূটনীতিক যোগাযোগের মাধ্যমে সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র রসদের ব্যবস্থা করবেন। এটা হচ্ছে আমি একেবারে খোলা চোখে যা বুঝি, আমার যেটুকু অল্প শিক্ষা তাতে আমি যা বুঝি সেনাবাহিনীর কাজ কিন্তু এইটা। মালিকদের মধ্যে কি কি ঘটলো, মালিকদের মধ্যে কি কি সমস্যা হলো, এক মালিক আরেক মালিককে কি নিয়ে আঘাত করছে অথবা প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর দিচ্ছে, এই নিয়ে যদি বাড়ির কেয়ারটেকার অথবা অন্য ভাষায় আমি বলবো না, আমি সেনাবাহিনীকে খুব শ্রদ্ধা করি এবং তারা আমাদের এই সন্তান, আমাদের এই ভাই, আমাদের এই আত্মীয় এবং আমার পরিবারের অনেকেই সেনাবাহিনীতে ছিলেন আর আছেন, প্রশাসনে আছেন, ছিলেন, সবাই আমরাই সবাই। হ্যাঁ, সে অর্থে ঠিক আছে, কিন্তু সেনাপ্রধানের পোশাক পরা অবস্থায় এই জাতীয় বক্তব্য জনগণের সাথে এক ধরনের বৈরী আচরণ বলে জনগণ ওইভাবেই নিয়েছে এবং যার কারণে আমাদের সেনাবাহিনী প্রধান সমালোচিত হয়েছেন। এ ব্যাপারে আমি মনে করি যে ওইটা খুব ইম্পর্টেন্ট কথা, স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন। বাংলাদেশের অভ্যন্তরে যাই কিছু ঘটুক না কেন, সেটা আমরা 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 যারা রাজনীতি করি, আমরা যারা বিভিন্ন দল মত আছি, আমরা আমাদের মধ্যে অনেক কিছু সংগঠিত হবে, আমরা আবার মিলেমিশে একসাথে কাজ করব, আমরা আবার দেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হয়ে যাব, সেনাবাহিনীকে সহযোগিতা করব, এটাই স্বাভাবিক। সেনাবাহিনী প্রধানের মনে যখন আসলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, এ মারাত্মক ব্যাপার। উনি খোলা করে বলতে পারেন কেন আসবে, কোত্থেকে আসবে, কারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে খেলছে, কারা বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ করতে চায়, কারা বাংলাদেশ দখল করতে চায়, কারা বাংলাদেশে ভাঙতে চায়, কারা বাংলাদেশের অভ্যন্তরে নিউ কলোনিয়াল এক্সপ্লোরেশন তৈরি করতে চান। তিনি যদি সেই কথাগুলো খোলামেলা বলতেন এবং জনগণকে আহ্বান করতেন, আমি বিশ্বাস করি দল মত নির্বিশেষে সমগ্র জনগণ ওনার কথায় রাস্তায় নেমে যেতেন। এটা এই যে কথাটা বললাম, এটা আমার এক ধরনের আবেগের কথা আমি বললাম, এটাও কিন্তু ভুল। উনি যদি এরকম কোনো লক্ষণ দেখেন, বুঝেন, তিনি নিয়ম অনুযায়ী এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবকে জানাবেন এবং অথবা আমাদের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর যে সামরিক সচিব, তার মাধ্যমে ওনাকে জানাবেন, প্রতিরক্ষা মন্ত্রীকে জানাবেন। ওনারা সেটা, এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু এটা কোনো রাজনৈতিক দল নয়, যদিও তারা তাদের বিরুদ্ধে এই মুহূর্তে গুঞ্জন আছে তারা রাজনৈতিক দল গঠনের সহযোগিতা করতেছে, দেখ আমি সেদিকে এখন যাবো না, এই নিয়ে অন্যদিন। তো নিয়ম অনুযায়ী তারা তখন রাজনৈতিক দলগুলোকে ডেকে বলবে যে আমরা এইভাবে এই ইনফরমেশন আমাদের কাছে এসেছে, এই মুহূর্তে আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করেন, সিদ্ধান্ত নেন এবং আমরা কিভাবে এই সময়টাকে উতরিয়ে উঠব। এটা বোধহয় সাধারণ আইনগত পন্থা, আর্মির নিয়মেরও পন্থা, আমাদের রাষ্ট্রীয় বেসামরিক নিয়মও তাই, সামরিক নিয়মও তাই। এই জায়গা থেকে যেই যখন আমরা অন্যদিকে ডাইভার্ট হব, নিজের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে কথা বলবো, সেটাই সমালোচনার ব্যাপার হবে, সেটাই কষ্টের জন্ম দিবে। তো আশা করি সেনাপ্রধান বুঝতে পারছেন এবং জনগণও বুঝতে পারছেন। আমরা মনে করি সেনাপ্রধান ইতিপূর্বেকার ওনার চাকরি জীবনের শুরু থেকে অদ্যাবধি ওনার ভূমিকা নিয়ে
আমরা কখনো ওনাকে নায়ক বানিয়েছি, আবার কখনো খলনায়ক বানাচ্ছি। উনি নিজেও বলেছেন আমার প্রতি কেন এত খেপা, আর্মির প্রতি কেন এত খেপা। সেই নিয়ে খেপা হওয়ার কারণগুলো নিয়ে আমি একটা টকশো করব ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো আমি মনে করি, আমি জনাব সম্মানিত ওয়াকার সাহেবকে জনগণের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি যে দেখেন, জীবনে আমার ব্যক্তিগত জীবনে যতগুলো ক্ষতি হয়েছে, সমস্ত ক্ষতিগুলোর জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে অথবা জ্ঞানহীনভাবে অথবা অজ্ঞতাজনিতভাবে অজ্ঞাতভাবে আমার ভুলেই হয়েছে, অন্য কারো ভুলে নয়। আমি যতগুলো জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছি বা আক্রান্তের শিকার হয়েছি, তার পিছনে কিন্তু আমি যদি আবিষ্কার করে দেখি যে আমার একটা রুল, আমার একটা ভুল প্রত্যক্ষ পরোক্ষভাবে, জানা অজানা যে কোনোভাবেই অবশ্যই রয়েছে। কারণ ডিলটি মারলে পাটকেলটি খেতে হবে, নর্মাল। এসব বোঝার জন্য আইনস্টাইনের পুরো সায়েন্স জানতে হবে তা নয়, অত বড় গবেষক হওয়ার দরকার নাই, নিউটন হওয়ার দরকার নাই, অ্যাক্রিমেডিস হওয়ার দরকার নাই। তো আপনি বিতর্কিত জনগণের কাছে কখন হয়েছেন জনাব সম্মানিত? অন ডিউ রেসপেক্ট টু ইউ। আপনি যেহেতু সেনাপ্রধানের পোশাক এখনো পরেন, আমরা আপনাকে অবশ্যই সম্মান করব আমাদের সেনাপ্রধান হিসেবে, এবং আমরা আশা করব আমাদের সেনাপ্রধান, শুধু আমাদের সেনাপ্রধান, তিনি শুধু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাপ্রধান, তিনি বাংলাদেশিদের পক্ষে লড়াই সংগ্রাম যুদ্ধ করবেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখনই আক্রান্ত হবে, যখনই প্রশ্নবিদ্ধ হবে, সবার আগে তিনি কথা বলবেন। তিনি কেন খলনায়ক হবেন? আমরা আপনাকে নায়ক হিসেবে দেখতে চাই। ইচ্ছা করলে আপনি পারতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো স্টেটমেন্ট হতে, ইচ্ছা করলে আপনি পারতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো নিজকে জনগণের সামনে, দেশের সামনে তুলে ধরতে। ব্যর্থ হয়েছেন কবে? আপনি আক্রমণের শিকার হয়েছেন কবে? আপনি প্রথম আক্রান্ত হয়েছেন, প্রথম আক্রমণের শিকার হয়েছেন, যদিও সেদিন জনগণ মুখ খুলে কথা বলে নাই। এখনো আমরা সাহস করে মুখ খুলে কথা বলার সময় এটাকে মনে করতেছি না। কারণ যেই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে, যেই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, যে আগ্রাসী শক্তির বিরুদ্ধে আমরা মিছিল করেছি, মিটিং করেছি 18 বছর, গুম হয়েছি, খুন হয়েছি, অত্যাচারিত হয়েছি, জেল কেটেছি, পলাতক জীবন কাটিয়েছি, যাদের ভয়ে পরিবারকে কষ্ট দিয়েছি, মানবিক বিপর্যয়ের শিকার হয়েছি। এবং গত 19 তারিখ, জুলাইয়ের 19 তারিখে আমি নিজে অ্যাটাক হয়েছি মারাত্মকভাবে, প্রচন্ডভাবে প্রাণনাশী হামলা শিকার হয়েছি। যাদের হাতে, তারা তো এখনো বিদ্যমান, তারা তো এখনো বহাল তরিয়তে আছেন। আমি যে সাহস করে এই দুঃসাহসিক কথাগুলো বলছি দেশের ভিতরে থেকে, আইনাগত রয়েই গেছে। হয়তো একটু রং সং করেছেন আপনারা, যারা ই করে থাকেন, কে করছে আমি জানি না। তো সে আয়নাগরগুলো বিদ্যমান থাকতে, এবং সে আয়নাগর যারা পরিচালনা করেন তারা বিদ্যমান থাকতে, সে আয়নাগরে নিয়ে যারা অত্যাচার টপসার করতেন, মানুষের উপরে নিপীড়ন চালাতেন, তাদের বর্তমান থাকতে, ডক্টর ইউনূস, জনাব শ্রদ্ধেয় ডক্টর ইউনূস স্যার যখন বলেন আপনারা প্রাণ খুলে মুখ খুলে কথা বলুন, উনি নিজে কি সেটা পাচ্ছেন? উনি নিজে কি এই মুহূর্তে স্বাধীন? উনি নিজে কি এই মুহূর্তে জিম্মি নয়? যাই হোক, আবার উনি নিজের নিরপেক্ষতা, আমি বহুদিন আগে ব্লুমবার্গ পলিটিক্স নামে একটা পত্রিকা আছে আমেরিকা থেকে, সম্ভবত ওয়াশিংটন থেকে বাইর হয়, আরেকটা পত্রিকা আছে ওয়াশিংটন পোস্ট বা টাইম এরকমের, আবার ওয়ার্ল্ড এবিসি নিউজ, ওয়ার্ল্ড পলিটিক্স এই জাতীয় পত্রিকা আছে। তো পলাতক সময়ে, পুলিশের ভয়ে পলাতক সময়ে আমি অনলাইনে এই সমস্ত পত্রিকাগুলো পড়তাম সময় কাটানোর জন্য। তো সেখানে আমি একাধিক জায়গায় দেখছি
ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, আমাদের কেউ কেউ ওনাকে বড় স্যারও বলে থাকে, তো ওনাকে সম্ভবত ফ্রান্স বা আমেরিকা কেন্দ্রিক একজন খ্যাতিবান মানুষ তার লেখনীতে উল্লেখ করেছেন আধুনিক বিশ্বের সক্রেটিস। তো 5ই আগস্টের পর থেকে আমি আমার যতগুলো কলাম লিখেছি অথবা যতগুলো বক্তব্য রেখেছি, আমি নিজেও ওনাকে একই ভাষায় একই সম্মানে সম্বোধন করেছি বিশ্বখ্যাত আধুনিক বিশ্বের সক্রেটিস। কিন্তু ওনাকে নিয়েও অনেকগুলো তর্ক বিতর্ক সমালোচনার জায়গা রয়ে গেছে, এই নিয়ে আরেকদিন বলবো। অনেকেই বলছেন উনি নিরপেক্ষতা হারিয়েছেন, অনেকেই বলতে চান যে উনি ওনার মদদে, ওনার প্রশ্রয়ে এবং তার সাথেও সামরিক বাহিনীকেও যুক্ত করা হচ্ছে, কারণ ডিজিডিএফআই বিভিন্নভাবে এ নিয়ে কাজ করেছে এবং আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি যে ডিজিডিএফআইকে এই জাতীয় ব্যাপারে হস্তক্ষেপ করতে জনগণ থেকে নিষেধ করা হচ্ছে। তারপরে সাম্প্রতিককালে আমাদের নাবালক ছেলেপেলেরা যে সংগঠনটা করলো সাবালকত্বের দাবি নিয়ে, যারা বলছেন যে কোনো আদর্শ ঘোষণা করানো হবে না, জনগণের উপর চাপিয়ে দেওয়া হবে না, হাস্যকর কথা। আদর্শ ছাড়া আবার রাজনৈতিক দল হয় কী করে? যাই হোক, মানে বাটপাড়ির উপরে বাটপাড়ি আর কি, যেটা বলবো আমি আর জীবনে যেগুলো দেখি নাই শুনি নাই। হ্যাঁ, জনগণ যেটা পছন্দ করে, আমার একটা আইডিওলজি থাকবে, আমার একটা ডিক্লারেশন থাকবে, একটা প্রক্লেমেশন থাকবে। আর যাই হোক, এ নিয়ে তো কথা বললে অনেক কথা চলে আসবে। তো তাদেরকে বিভিন্ন 64 ডিস্ট্রিক্ট থেকে 600 উপজেলা থেকে ঢাকা আসতে, সেখানে দেখা গেছে যে বিভিন্ন দলের লোক আসছে এবং বিশেষ করে আওয়ামী লীগের প্রান্তিক জনগণ নাকি বেশি আসছে। এবং তাদের বক্তব্যও আছে যে আওয়ামী লীগের মধ্যে যারা ভালো মানুষ, যারা গণহত্যার সাথে জড়িত নয়, তাদেরকে নিয়ে তারা দল করবে। কি হাস্যকর, কি নির্লজ্জ কথা। অবশ্য এটা সূত্রপাত শুরু করেছিলেন কে? আমি আস্তে আস্তে যাচ্ছি। এটা সূত্রপাত শুরু করেছিলেন আমাদের জামাতের আমির ডাক্তার শফিক সাহেব। গণ অভ্যুত্থানের পরপরই তিনি বললেন আওয়ামী লীগের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আপনাকে কে এখতিয়ার দিয়েছে? আপনি দেশের কি? দেশের আপনার ধারণা জনগণ সব আপনার সঙ্গে আপনার পিছিয়ে ঘুরে? আপনি হ্যামিলনের বাসিয়ালা হয়ে গেছেন। আচ্ছা, তার কিছুদিন পরে আপনি আবার বক্তব্য দিলেন গণহত্যাকারীদের, দুষ্কৃতিকারীদের শাস্তি হতে হবে, শাস্তি না হওয়া পর্যন্ত নির্বাচন। কি নেতা হিসেবে, মানুষ হিসেবে, একজন ডাক্তার হিসেবে, একসময় জাসদ ছাত্রলীগ করতেন, জাসদ ছাত্রলীগের যারা করে আসছে তারা প্রত্যেকের একটা নীতিবোধ আছে, একটা আদর্শ আছে, একটা চরিত্র আছে, দেশের প্রতি একটা কমিটমেন্ট আছে। মানে ওই যে ব্রাহ্মণ গরুর মাংস খাওয়া শুরু করলে সে আর অন্য কিছু খায় না। আপনার মধ্যে আমরা সেটা পাচ্ছি আর কি। যখন যেখানে সস্তা জনপ্রিয়তা করানোর জন্য যা বলা দরকার তাই বলে যাচ্ছেন। যাক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম সম্মানিত সেনাপ্রধানকে, যে আপনি বৈষম্য বিরোধী অভ্যুত্থানের পর, বৈষম্য বিরোধী অভ্যুত্থান ছিল না, বৈষম্য বিরোধী আন্দোলনের একটা জায়গায় যখন এই বৈষম্য বিরোধী আন্দোলন মরে যাচ্ছিল এবং তারা মাঠ ছেড়ে চলে যাচ্ছিল, ঠিক তখন 18 বছরের বাংলাদেশের গণতন্ত্রের লড়াইয়ের অগ্র সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরাধিকার জনাব তারেক রহমান তার সুনিপুণ রণকৌশলের ধারাবাহিকতার মধ্য দিয়ে এক দফার ঘোষণা করেন এবং আমাদের দেশের এবং বিএনপি জোটের 35টি রাজনৈতিক দলের সকল ছাত্র সংগঠনকে, যারা চিহ্নিত নেতা হিসেবে পরিচিত, ওদেরকে পিছে থেকে, আমরা পিছে থেকে তাদেরকে সামনে দিয়ে আমরা এই আন্দোলন শুরু করলাম। যখন আমাদের আন্দোলন বেগবান হচ্ছে, তখন আবার
যারা মাঠ ছেড়ে সরকারের সঙ্গে আপোষকামিতার মিটিংয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তারা আবার ফিরে এসে বলে হ্যাঁ এক দফায় আমরাও আছি। আর তারা পরবর্তীতে সেটাকে এখন হাইজ্যাক করে নতুন রাজনৈতিক দলের কথা বলেন। যাক, সেদিকে আমি পড়ে যাব। মূল বক্তব্যটা হচ্ছে গণ আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন 31 দফার গণ বিপ্লব, গণ আন্দোলন যখন, গণ অভ্যুত্থান যখন সফল হলো আমাদের অংশগ্রহণে, গণমানুষের অংশগ্রহণে, তারেক রহমানের আহ্বানের মধ্য দিয়ে 5 তারিখের পর থেকে এই গণ অভ্যুত্থানকে কারা কারা হাইজ্যাক করেছেন, কারা কারা বিতর্কিত করেছেন, কারা কারা লোভ মোহের মধ্যে পড়েছেন, কারা কারা আতুড় করে গণ অভ্যুত্থানকে, গণ অভ্যুত্থানের চেতনাকে আতুড় করে সদ্য ভূমিষ্ঠ প্রসবিত গণতন্ত্রের এবং নির্বাচন নামক, গণতন্ত্র নামক এই শিশুকে গলা টিপে হত্যা করলেন। তাদের তালিকা জনগণ করছে, তাদের খবর জনগণের কাছে রয়েছে, কারা কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত দেশি বিদেশি। অতএব চিন্তা করার কোনো কারণ না। আমরা হয়তো মরে যাবো অথবা নিয়ে মেরে ফেলবেন, ফেলেন, মেরেছেন তো। গত 18 বছর বিএনপির এই জুলাই আগস্টেই যতজন মারা গেছে তার অর্ধেকের বেশি, প্রায় 3 ভাগের 2 ভাগ বিএনপি সমর্থিত ছাত্র জনতা। আর গত 18 বছর গুম খুন, হত্যা, নির্যাতন, কারাবরণ, পলাতক জীবন, না খেয়ে মেরে ফেলার মতো ব্যবস্থা, এর মধ্য থেকে এখনো বেঁচে আছি। মারবেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ সবসময় কলমাকে ধারণ করি, সবসময় ইসলামকে ধারণ করি কালবের মধ্যে। যখনই মারেন কোনো অসুবিধা নাই, মৃত্যুর জন্য আমরা প্রস্তুত। এই মৃত্যুর লড়াই করতে করতে এ পর্যন্ত বেঁচে আছি, কিন্তু প্রতিটা লড়াইতে মৃত্যুর জন্যই গিয়েছি। মৃত্যুর স্বপ্ন, মৃত্যু হবে এই ধারণা থেকেই গিয়েছি, এবং আপনারা বহুবার ধরে নিয়ে গিয়েছেন। সেসব কথা বাদ দিলাম, আমাদেরকে তো আমি জনাব সেনাপ্রধানের একটা বক্তব্যের উত্তরে 2টা পয়েন্ট বলে শেষ করবো। একটা হলো ওনার বক্তব্য, সেনাবাহিনীকে কেন আক্রমণ করেন, আমাকে কেন আক্রমণ করেন, আমার বিরুদ্ধে কেন কথা বলেন। যে কথা বলছিলাম, গণমানুষের সম্পৃক্তির মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান 36 জুলাই পাবলিক রেভলিউশন, এই গণ অভ্যুত্থানকে হাইজ্যাক করার পিছনে কারা কারা আছে জনগণ জানে, এবং তাদের প্রতি জনগণ ক্ষুব্ধ। যার অবস্থান যেখানেই হোক, এটা একদিন বেরিয়ে আসবে, এটার বিচার হবে। আমি মরে গেলেও বিচার হবে। যে রাজনৈতিক দলই ক্ষমতা আসুক না কেন, তারা যদি বিচার না করে কোনো কারণে, কোনো না কোনো শক্তি এর বিচার করবেই। রক্ত আমি দিয়েছি তো, আমি জানি আমার রক্তের বিচার আল্লাহর তরফ থেকে হবে। আমি রক্ত দিয়েছি স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য। এবং গণতন্ত্র মানে জনগণের হাতে জনগণের ক্ষমতা পৌঁছে দেওয়া, জনগণের রাষ্ট্রীয় ক্ষমতা। আমার নেতা তারেক রহমানের ভাষায় জনগণকে রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য একটাই বিকল্প, একটাই পদ্ধতি। দে হ্যাভ নট এ অল্টারনেটিভ সিস্টেম, অন্য কোনো বিকল্প নাই। জনগণকে রাষ্ট্র ক্ষমতার মালিকানা দেওয়ার জন্য, রাষ্ট্র ক্ষমতার অংশীদার করার জন্য একটাই মাত্র পথ, নিরপেক্ষ নির্বাচন। এবং সেই নির্বাচনের জন্যই, সেই গণতন্ত্রের জন্যই গত 18 বছর আমরা রক্ত দিয়ে যাচ্ছি। গত 18 বছর রক্ত দিয়ে যাচ্ছি, গাম জড়িয়ে যাচ্ছি, রাজপথ সাক্ষী আছে। আমার রাজনৈতিক অভিভাবক যারা এবং আমার রাজনৈতিক সহযোগী যারা, তারা আমাকে মনে করবে কি, সমালোচনা করবে,
তারা আমাকে কতটুকু এটা আবার আমার ঘামের এবং রক্তের কথা স্মরণ করবে, এই দাবি আমি কারো কাছে করছি না, রাষ্ট্রের কাছেও নয়, দলের কাছেও। আমি যা করছি দলের জন্য করেছি, রাষ্ট্রের জন্য করেছি, স্বাধীনতার জন্য করেছি, সার্বভৌমত্বের জন্য করেছি, গণতন্ত্রের জন্য করেছি। আর গণতন্ত্রের জন্য সর্বোচ্চ নেতৃত্ব দানকারী নেতা তারেক রহমান, ওনার বক্তব্যে উৎসাহিত হয়েছি, ওনার বক্তব্যে এবং ওনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এবং ম্যাডাম খালেদা জিয়ার ব্যক্তিগত রাজনৈতিক আপোষহীনতা আদর্শে আদর্শিত হয়ে আমরা লড়াই সংগ্রাম যুদ্ধ করেছি। কে দেখলো, কে দেখলো না, কে সাক্ষী দেবে, কে দেবে না, কে লিস্টে নাম রাখছে কি রাখে নাই, এইটা আমাদের দেখার বিষয় নয়। আমরা এটা দেখি না। আমরা জন্ম থেকে জ্বলছি দেশপ্রেমিক সৈনিক হিসেবে। জিয়াউর রহমানের দল গঠনের আগে আমরা সৈনিক ছিলাম, স্বাধীনতা যুদ্ধেও আমরা শিশু সৈনিক ছিলাম। কাজেই আমরা কারো কাছে মূল্যায়ন ভিক্ষার জন্য করুণা ভিত্তি করবো তা নয়। সত্য কথা আমরা অকপটে বলবো। জনাব সম্মানিত সেনাপ্রধান, আপনি 5ই আগস্ট সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে গিয়ে সর্বপ্রথম যে কথাটা বললেন, আপনার বক্তব্য শেষে আপনাদেরকে সাংবাদিকরা যখন প্রশ্ন করছে যে আপনি যে বললেন সকল রাজনৈতিক দলকে নিয়ে আপনি মিটিং করেছেন, মিটিংয়ের সিদ্ধান্ত এই, আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন কোন রাজনৈতিক দল এসেছিল। আপনার বডি ল্যাঙ্গুয়েজ তো সবসময়ই আছে এবং এটাকে আমরা এক এক সময় এক এক রকমভাবে দেখি, পরিবর্তিত হয় আপনার বডি ল্যাঙ্গুয়েজ। সেদিন আপনার বডি ল্যাঙ্গুয়েজ একরকম দেখেছিলাম এবং সেদিন আমরা একাধিক বডি ল্যাঙ্গুয়েজ আপনার মধ্যে দেখেছিলাম। যখন আপনি জামাতের নামটা বলেন তখন আপনার চেহারার মধ্যে একটা উজ্জ্বল ভাব, মুখের মধ্যে খুশি বা হাসির একটা ফিনকি ফোয়ারা বয়ে যাচ্ছিল এবং আপনি খুব সুন্দর করে জামাতকে উপস্থাপন করেছেন। সাংবাদিকদের দ্বিতীয় প্রশ্নের উত্তরে বললেন হ্যাঁ অন্যান্য রাজনৈতিক দল আসছে। আপনি আর কোনো নাম না বলে এই কথা বললেন। তারপর আপনাকে আবার প্রশ্ন করার পর আপনি বললেন হ্যাঁ বিএনপির নেতৃবৃন্দ আসছে। এবং সেটা বলতে মানে আপনার বডি ল্যাঙ্গুয়েজে বুঝাইছে বিএনপি মানে কোনো একটা রাজনৈতিক দলে নয়, মানে আপনি না বলে পারতেছেন না বলে বলছেন আর কি, এরকম একটা আপনার চেহারার মধ্যে দৃশ্যায়িত হয়েছে। আপনি বিশ্বাস করুন, আপনার বিশ্বস্ত গোয়েন্দা বাহিনী যাদেরকে জনগণ চিনবে না বুঝবে না তাদেরকে মাঠে ছাড়িয়ে দিয়ে আমার এই বক্তব্যটা সত্য কিনা আপনি এই খবরটা নেন। সেদিনেই আপনি নিজেই শ্রেণী ভেদাভেদ সৃষ্টি করেছেন, বৈষম্য সৃষ্টি করেছেন আপনার বক্তব্যের মধ্য দিয়ে। প্রথম পাল্টাপাল্টি রাজনীতি আপনার বক্তব্যের মধ্য দিয়ে ওই দিনেই রেশারেশি বিভাজনের রাজনীতিটা শুরু হয়েছে। আপনি কি বুঝেছেন কেন মানুষ আপনাকে নায়ক থেকে খলনায়কই নিতে চায়? আপনি না বললে আমরা বলতাম। আপনি বলেছেন আপনাকে আক্রমণ করা হয়। আমি একটা কথা বলেছি, আমি যে আক্রমণের শিকার হই আমার কথার কারণে, আমার আচরণের কারণে। একইভাবে আপনি, আমি, আমরা সবাই আমাদের কথার কারণে দুঃখিত। অতএব কথা বলতে আমরা সতর্ক হব। আর আপনার মতো মানুষ তো কথা বলতে অবশ্যই সতর্ক হতে হবে, কারণ আপনার কথা বলার জন্য লিমিটেশন আছে, আইন আছে। আপনি কোন কথা বলতে পারবেন, কোন কথা বলতে পারবেন না, কোন কথা বলা উচিত, কোন কথা বলা উচিত না। বাংলাদেশে পাওয়ার হাউস কয়টা মাননীয় সেনাপ্রধান? আপনাকে আমি প্রশ্ন করতে চাই বিনম্র শ্রদ্ধা রেখে। বর্তমানে বাংলাদেশে পাওয়ার হাউস কয়টা? শেখ হাসিনা স্বৈরাচারিণী হত্যাকারিণী শেখ হাসিনা কুইক রেন্টাল পাওয়ার হাউস করেছিলেন শত শত হাজার হাজার, যেখান থেকে যারা নাম করে শত শত লক্ষ লক্ষ কোটি ডলার পাচার হয়ে গিয়েছে। আমি সেই পাওয়ার হাউসের কথা বলছি না। বাংলাদেশ নামক রাষ্ট্রযন্ত্রের
পরিচালনার, শাসনের পাওয়ার হাউস কয়টা? এটা কি একটু বলবেন? ডক্টর ইউনূসের পাওয়ার হাউস যে কেন্দ্রিকতার মধ্যে, সেখানে কি সব পাওয়ার উনি অ্যাপ্লাই করতে পারছেন? না পারলে কেন পাচ্ছেন না? জনগণ সন্দেহ পোষণ করছে। যে সমস্ত নাবালক ছেলেপেলেদেরকে আপনারা প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজনৈতিকভাবে নতুন বন্দোবস্তের নামে, সেকেন্ড রিপাবলিকের নামে, সেকেন্ড রিপাবলিক তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করে গেছেন, নামে সহযোগিতা অব্যাহত রেখেছেন বলে বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়া, সামাজিক মিডিয়া আসছে। সেখান থেকেই আমার জানা, করছেন কিনা এর কোনো প্রমাণ আমার হাতে নাই। যদি এটা হয়ে থাকে তাহলে মাননীয় সেনাপ্রধান, আপনি কি বলবেন এই যে যাদের ছাত্রত্ব শেষ হয় নাই, যাদের কোনো ন্যূনতম রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রশাসনিক কোনো অভিজ্ঞতা নাই, তাদেরকে মন্ত্রিত্বের লোভ দেখিয়ে মন্ত্রিত্বের চেয়ারে বসানোর কাজটা কারা করেছে? হ্যাঁ, কোনো শিক্ষক, কোনো রাজনীতিবিদও ছিল? কারা করেছে? বঙ্গভবনে এই নাবালক ছেলেদের সাথে কারা বৈঠক করেছে? আক্রমণের শিকার সেদিন থেকেই শুরু হয়েছে। জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছেন তখন থেকে। যেদিন আপনার মুখ থেকে প্রথম জামাতের নাম আসছে, আর আপনি যখন প্রথম জামাতের নামটা খুব সুন্দর করে বলেছেন, সমস্ত জামাতের লোক, ফলোয়ার সংখ্যা যাই হোক, তারা নিজেদের শক্তির গ্রেডকে 1 থেকে 127 নিয়ে গেছে। এক সময় তারা নিজেদেরকে রাষ্ট্রের অভিভাবক মনে করে ফেলেছে। অর্থাৎ দাদা কইছে সুদূর ভাই, আনন্দের আর সীমা নাই। এরপরে শুরু হলো আপনার সম্পর্কে জল্পনা কল্পনা। সাধারণ একটা ট্যাক্সি, সিএনজি ড্রাইভার, আপনার বাড়ির পাশে বাড়ি, এটা সিএনজি ড্রাইভার, সম্ভবত আমি কোথাও তার নামটা লিখে রাখছি কিন্তু মনে করতে পারতেছি না নামটা। আমরা সিএনজি করে গুলশান থেকে আসতেছিলাম, গাড়ি ছেড়ে দিয়েছিলাম আগেই। সেখানে সে আমাকে বলল, স্যার উনি লোক খারাপ না, ওনার বাবাও ভালো মানুষ ছিল, ওনার বাবা আমাদের জেলার জামাতের আমির ছিল। তারপরে শিবির টিভির আরো অনেক কথাবার্তা। যাই হোক, এই আপনার বিশ্বস্ত, দেশপ্রেমিক, বিশ্বস্ত, আপনার ব্যক্তিগত বিশ্বস্ত এবং দেশপ্রেমিক হতে হবে, সৎ হতে হবে, নির্লোভী হতে হবে, এরকম বেশি না। আপনি 20 জনকে জনগণের মধ্যে ছেড়ে দেন, এই আওয়াজটা জনগণের মধ্যে আছে কিনা, এই আলোচনাটা জনগণের মধ্যে আছে কিনা। যদি না থাকে আপনি নিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন। ইতিপূর্বে আপনার বাহিনীর লোকেরা তো এ সমস্ত ব্যাপারে সিদ্ধহস্ত। আপনাদের হাতে আমরা অস্ত্র দিয়েছি আমাদের বহিঃশত্রুকে গুলি করার জন্য। আমি আপনাকে বলছি না, সামরিক বেসামরিক, আপনারা তো গুলি করেছেন আমাদের উপরে, আমাদের সন্তানদের উপরে। সীমান্তে আমাদের লোকের উপরে গুলি পড়লে, গুলিবিদ্ধ হলে আমরা পাল্টা গুলি করার সাহস পাই না কেন? সেনাপ্রধান সাহেব উত্তর দিবেন? নতজানু কেন? উত্তর দিবেন? আমাদের একজন টাইগার সেনাপ্রধান উত্তর দিয়েছিলেন, আর তার প্রতিবাদে মইনু আহমেদের মতো আরেক মির্জাফর 2008-এ এই আধিপত্যবাদী শক্তির
ক্রীড়নক হয়ে একটা নাটকীয় নির্বাচন করে এই স্বৈরাচারীকে ক্ষমতায় এনেছিলেন এবং ভারতকে বাংলার সিংহদ্বার খুলে দেওয়া হয়েছিল লুটপাটের জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, হিন্দুত্ববাদে কায়েম করার জন্য।